প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াদ আলী, প্রভাষক, যুক্তিবিদ্যা, শিমুরাজা এমপি কলেজ, মগদলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। কোভিড-19 বিশ্ব মহামারীতে তোমরা যে যেখানে আছো, তোমাদের পরিবারকে নিয়ে সুন্দর সুস্থ আছো। সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা তোমাদের সব কাজ চালিয়ে যাও। শিমুরাজা এমপি কলেজের অনলাইন ক্লাস থেকে প্রতিনিয়ত নতুন নতুন ক্লাস আপডেট হচ্ছে। তোমরা আমাদের সঙ্গে সংযুক্ত থাকো। করোনা ভাইরাস এই জটিল মহামারী থেকে আমরা একদিন মুক্তি পাবো ইনশাআল্লাহ। সরকারি নির্দেশনা মতে লেখাপড়া কার্যক্রমকে সচল রাখতে আমাদের এই আয়োজন। প্রতি সপ্তাহে ক্লাস রুটিন অনুযায়ী তোমাদের সঙ্গে সম্পৃক্ত থাকব এবং আজও আছি। আজ আমি হাজির হয়েছি যুক্তিবিদ্যা বিষয়ে পাঠদানের উদ্দেশ্যে। আজকে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের 3য় অধ্যায় থেকে আরোহের প্রকারভেদ এই সম্পর্কে আলোচনা করব। বিগত ক্লাসগুলোতে তোমরা এর ধারাবাহিকতা খেয়াল করেছো। আজকে এই ক্লাসটি সেই অনুযায়ী তোমরা লক্ষ্য করো। প্রিয় ছাত্রছাত্রীরা, নিশ্চয়ই তোমরা বই কিনেছো। বইয়ে যুক্তিবিদ্যা বইয়ে 3য় অধ্যায় থেকে 2য় পত্রের 2য় অধ্যায় থেকে আজকের এই পাঠটি মিলিয়ে নাও। তো আজকের পাঠ আলোচনার বিষয়ে তোমরা খেয়াল করো যে প্রকৃত আরোহ কি। যেসব আরোহ প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্য বিদ্যমান তাকে প্রকৃত আরোহ বলে। যুক্তিবিদ মিল আরোহমূলক লম্বকে আরোহের মূল বৈশিষ্ট্য বলে অভিহিত করেছেন। আরোহ অনুমানে আমরা কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পরীক্ষা করে আমরা যে জ্ঞান পাই তার উপর ভিত্তি করে সমুদায় ঘটনা সম্পর্কে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। এখানে আমরা জানা বিষয় থেকে অজানা বিষয় এবং সামান্য ঘটনা থেকে বিশেষ, নিরীক্ষিত ঘটনা থেকে অনিরীক্ষিত ঘটনায় গমন করি। এভাবে জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমনকে আরোহমূলক লম্ব বলে। মিলের মতে আরোহমূলক লম্ব হচ্ছে প্রকৃত আরোহ। মিলের মতে আরোহমূলক লম্ব হচ্ছে প্রকৃত আরোহ। আরোহের প্রাণ বলা হয়। যেসব আরোহ প্রক্রিয়ায় এই বৈশিষ্ট্য অনুপস্থিত তাকে প্রকৃত আরোহ বলা চলে না। এই বিশ্লেষণ করলে দেখা যায় যে কেবলমাত্র বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সহানুমান এই 3 প্রকারই হচ্ছে প্রকৃত আরোহ। এই 3 প্রকারকেই প্রকৃত আরোহ নামে পরিচিত। তাহলে আমরা বলতে পারি যে আরোহ, প্রকৃত আরোহ কত প্রকার? প্রকৃত আরোহ কত প্রকার? প্রকৃত আরোহ হলো 3 প্রকার: বৈজ্ঞানিক আরোহ,
অবৈজ্ঞানিক আরোহ ও সাদৃশ্য অনুমান। বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্য অনুমান। এবার আমি এই তিনটি বিষয়ে প্রথম বৈজ্ঞানিক আরোহ নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রকৃত বৈজ্ঞানিক আরোহ কাকে বলে? বৈজ্ঞানিক আরোহ কাকে বলে? প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি ও কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশেষ দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলে। তাহলে আমরা একটি উদাহরণের সাহায্যে বিষয়টাকে পরিষ্কার করি। যেমন রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল। এবং অন্যান্য সকলেই হয় মরণশীল। তাহলে রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, অন্যান্য সকলেই হয় মরণশীল। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সকল মানুষ হয় মরণশীল। অতএব সকল মানুষ হয় মরণশীল। শিক্ষার্থীরা, তোমরা বিশেষ করে খেয়াল করো যে বৈজ্ঞানিক আরোহ কাকে বলে? যে আরোহ মানে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি আর কার্যকরণ নিয়ম, এই উপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলে। যেমন রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, অন্যান্য সকল মানুষ হয় মরণশীল। তাহলে আমরা দেখেছি যে সকল মানুষের মরণশীলতাকে লক্ষ্য করেছি। সেক্ষেত্রে আমরা সার্বিক একটা সিদ্ধান্ত অনুমান করতে পারি যে সকল মানুষ হয় মরণশীল। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি আলোচনা করব অবৈজ্ঞানিক আরোহ। অবৈজ্ঞানিক আরোহ হলো শিক্ষার্থীরা, অবৈজ্ঞানিক আরোহ যে কার্যকরণ সম্পর্ক নির্ণয় না করে শুধুমাত্র অবাধ ও একানুবর্তী অভিজ্ঞতার উপর নির্ভর করে একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করার প্রক্রিয়াকে অবৈজ্ঞানিক আরোহ বলে। আমি আবার বলছি, কোনো কার্যকরণ সম্পর্ক স্থাপনের চেষ্টা না করে শুধুমাত্র একানুবর্তী ও অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার প্রক্রিয়াকে অবৈজ্ঞানিক আরোহ বলে। সেক্ষেত্রে অবৈজ্ঞানিক আরোহে আমরা বলতে পারি যে দৈনন্দিন জীবনে আমাদের অভিজ্ঞতা ও জ্ঞানের উপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা হয়। যদি আমরা কোনো একটি বিষয়ে সবসময় একইভাবে অভিজ্ঞতা লাভ করি এবং এই অভিজ্ঞতার কোনো ভিন্ন কোনো অভিজ্ঞতা নাই, একই রকম অভিজ্ঞতা বারবার আসার ফলে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি এবং সেটি অবাধভাবেই একটা বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান হয়ে যায়। সেটা হচ্ছে কোনো একটি বিষয় সবসময় একই অভিজ্ঞতা। যেমন এরূপ একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করতে পারি। এই আরোহের মূল কথা হচ্ছে একই ধরনের ঘটনা সর্বদা ঘটতে দেখেছি, এর বিপরীত কোনো ঘটনা ঘটতে দেখা যায়নি বা চোখে পড়েনি। সুতরাং
এই ধরনের একটা ঘটনা সবসময় সত্য, অবাধ এবং অভিজ্ঞতার উপরে নির্ভর করে এবং ঘটনাটি সত্য। এই অবৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত স্থাপনের পূর্বে শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতির উপর নির্ভর করে। অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতির উপর নির্ভর করে ঘটনাবলীর মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক স্থাপনের চেষ্টা বা প্রতিষ্ঠা করি না। শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতার উপর নির্ভর করি, কিন্তু ঘটনার কোনো কার্যকরণ সম্পর্কের উপর প্রতিষ্ঠা করি না। উদাহরণস্বরূপ, যতদূর আমাদের অভিজ্ঞতায় জানা যায়, কালো রঙের কাক আমরা দেখেছি। যত কাক পাখি আমরা লক্ষ্য করেছি, সেক্ষেত্রে সব কাকের গায়ের রং কালো। কালো কাকের ভিন্ন কোনো রং আমাদের চোখে পড়েনি। সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের অভিজ্ঞতা ব্যতিক্রমহীন, এবং এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলতে পারি যে সকল কাক হয় কালো। যুক্তিবিদ মিল অবৈজ্ঞানিক আরোহকে প্রকৃত আরোহ বলে আখ্যায়িত করেছেন, কারণ এতে আরোহের মূল বৈশিষ্ট্য অর্থাৎ আরোহমূলক লম্ব বর্তমান, এই এক প্রকার আরোহমূলক আরোহের অবৈজ্ঞানিক এই আরোহকে অবৈজ্ঞানিক আরোহ বলা হয়, কেননা এতে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কার্যকরণ নিয়ম ও কারণের প্রয়োগ অনুপস্থিত। এতে আমরা সিদ্ধান্ত স্থাপনের পূর্বে ঘটনাবলীর মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক স্থাপন বা প্রতিষ্ঠা করার চেষ্টা করি না। অবৈজ্ঞানিক আরোহ সহজে গণনামূলক আরোহ বলা হয়, কারণ এতে কতগুলো দৃষ্টান্ত গণনা করে সহজ ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করি। এরূপ প্রকৃত আরোহকে লৌকিক আরোহ বলা যায়, কেননা সাধারণ মানুষ বা এই সহজ সরল পদ্ধতি অনুসরণ করেই অনুমান করে থাকে। লৌকিক পদ্ধতি অর্থাৎ সাধারণ মানুষের যে সহজ সরলভাবে কয়েকটি বিশেষ অভিজ্ঞতার মাধ্যমে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কার্যকরণ সম্পর্ক ছাড়াই অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে এখন এক সিদ্ধান্ত স্থাপন করা হয়েছে। যেমন কালো রঙের কাকের পরিবর্তে অন্য কোনো রঙের কাক আমাদের চোখে না আসার কারণে আমাদের অভিজ্ঞতা ওই পর্যন্ত, যেখানে কালো রঙের কাকের মধ্যে সীমাবদ্ধ। সুতরাং আমরা বলতে পারি যে কালো কাক, সকল কাক হয় কালো। এবার একটি বিষয়ে সাদৃশ্য অনুমান এর সংজ্ঞা। সাদৃশ্য অনুমান কাকে বলে? দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে যদি অনুমান করা হয়, তাদের যে কোনো একটির মধ্যে একটি বিশেষ গুণ বর্তমান, তাহলে ওই গুণের অধিকারী হবে, তাহলে অপরটিও ওই গুণের অধিকারী হবে, তাহলে যে অনুমান করা হয় তার নাম সাদৃশ্য অনুমান। দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিশেষ সাদৃশ্য লক্ষ্য করে যদি অনুমান করা হয় যে তাদের একটির মধ্যে কোনো বিশেষ গুণ বর্তমান, তাহলে অপরটিরও ওই গুণের অধিকারী হবে, তাহলে যে অনুমান করা হয় তাকে সাদৃশ্য অনুমান বলে। এরূপ অনুমান দুটি বস্তুর মধ্যে কয়েকটি সাদৃশ্য দেখানো হয়। এরূপ অনুমানে কয়েকটি বস্তুর মধ্যে কিছু সাদৃশ্য দেখানো হয়, তারপর যদি দেখা যায় যে তাদের মধ্যে একটি কোনো বিশেষ গুণ বর্তমান, তাহলে আমরা অনুমান করি যে ওই গুণটি অপর বস্তুতেও বর্তমান। এভাবে দুটি বস্তুর মধ্যে কতিপয় সাদৃশ্যের ভিত্তিতে আমাদের একটি
যে গুণের অধিকারী, অপরটিও সেই গুণের অধিকারী হবে বলে অনুমান করার পদ্ধতিকেই সাদৃশ্যানুমান বলে। তাহলে একটি উদাহরণ সাহায্যে বোঝা যায় পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে কয়েকটি বিশেষ সাদৃশ্য আছে। পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে কয়েকটি বিশেষ সাদৃশ্য আছে, অর্থাৎ উভয়ে মাটি, পানি ও নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে। পৃথিবীতে জীব বসবাস করে, অতএব মঙ্গল গ্রহে জীব বসবাস করে। সাদৃশ্যর মানটা হলো দুটোর মধ্যে বিশেষ মিল, বিশেষ গুণের অধিকারী। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই তিনটে বিষয় সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছ আমি আশা করি। তো আজকের এই আলোচ্য বিষয় থেকে শিখন ফলটি হলো যে তোমরা প্রকৃত আবহাওয়া সম্পর্কে জানতে বা ব্যাখ্যা করতে পারবে। আবহাওয়ার প্রকারভেদ, আবহাওয়া কত প্রকার, তো এই তিন প্রকার আবহাওয়া এটি ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের এই ক্লাসটাকে ভালোভাবে উপলব্ধি করো। শিবরাজ এমপি কলেজ পরিবারের তোমরা যেখানেই থাকো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ঘরে বসেই তোমরা লেখাপড়াকে চালিয়ে নাও, গতিশীল করো এবং বেশি বেশি লাইক এবং শেয়ার দাও। সামাজিক দূরত্ব বজায় রাখো, পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকো। তোমাদের দিয়ে সমাজের উপকার, তোমরাই সমাজের হাতিয়ার। তো আমি আশা করব তোমরা যে যেখানে থাকবে ভালো থাকবে, সুন্দর সুস্থ থাকবে, এই কামনা করি। আল্লাহ হাফেজ।